মা, আপনি আবার বাথরুমে বসে খেয়েছেন? এরকম কেন করেন? আমি কি আপনাকে খেতে দিই না? আপনি এরকম কেন করেন? মায়ের তীব্র চিৎকারে ছুটে আসে সৃজনী। কি হলো মা, তুমি এরকম করে চিৎকার করছো কেন? ঠাম্মি আবার কি করলো? মেয়ের কথায় রাগত মুখে তার দিকে তাকান শর্মিলা। চেঁচাই কি আর সাধে? তোর ঠাম্মির কাজকর্মই এমন যে কি বলবো। বাথরুমে বসে যে কোনো মানুষ কি করে খেতে পারে বুঝি না বাপু। বিয়ের পর থেকে দেখে আসছি, এতদিনেও স্বভাব এতটুকু বদলালো না। কি বলছো মা? ঠাম্মি কেন বাথরুমে বসে খেতে যাবে? তোমার কিছু ভুল হচ্ছে। তাছাড়া আগে তো কখনো তোমার মুখে এটা শুনিনি। সৃজনী অবাক হয়ে বলল, শোনোনি, কারণ উনি আমাদের সঙ্গে থাকতেন না। আমি আগে বার কয়েক দেখেছি এবং ওনাকে বুঝিয়েছি ভালোভাবে, কিন্তু এখনও যে কে সেই। আমারও তো বয়স হয়েছে, এসব দেখলে ঘেন্না করে। দেখ, বাথরুমের মেঝেতে রুটি তরকারি সব ছড়ানো। সৃজনী বাথরুমে উঁকি মেরে দেখল সত্যি মেঝেতে রুটির কিছুটা অংশ, দু চারটে তরকারির আলু ছড়ানো। সৃজনী মাকে আর কিছু না বলে সোজা চলে গেল ঠাম্মির ঘরে। দেখল বিছানায় জড়সড় হয়ে বসে আছেন ৮০ বছরের মানুষটা। শাড়িতে সামান্য হলুদের দাগ, চোখে জল। তার ভারী মায়া লাগলো মানুষটাকে দেখে। সে আস্তে করে ঠাম্মির পাশে বসে গলা জড়িয়ে ধরে বলল, ঠাম্মি, মায়ের কথায় কষ্ট পেও না। মা মুখে যতটা খড়খড়ে, ভেতরে ঠিক ততটাই নরম। দেখবে একটু পরেই তোমার কাছে এসে ক্ষমা চাইবে। জানি রে সোনামা, তোর মা যে খুব ভালো মনের মানুষ সেটা আমার থেকে বেশি কেউ জানে না। আমার এই বদভ্যাসের জন্য ওর থেকেই সবচেয়ে কম কথা শুনেছি আমি। আমারই দুর্ভাগ্য যে ওর সঙ্গে থাকা হয়নি। তোর বাবার বদলির চাকরির মাঝে আমি কি করে গিয়ে ঝামেলা বাড়াতাম বল? এখন তোর বাবা এখানে থিতু হয়েছে, তাই এখানে থাকতে পারছি। তোর বিয়েটাও চোখে দেখল। এবার এই বদভ্যাস নিয়েই মরণ হলেই আমার মুক্তি। তোর মায়েরও তো বয়স হয়েছে, আর কত সইবে বল? এক নাগারে বলে চলেন বৃদ্ধা আলো দেবী। সৃজনী তার ঠাম্মির কথায় মুখ বেঁকিয়ে বলল, এরকম কথা একদম বলবে না ঠাম্মি, এখনো তোমাকে অনেক দিন বাঁচতে হবে। কিন্তু ঠাম্মি, তুমি যদি জানোই বাথরুমে বসে খাওয়া বদভ্যাস, তাহলে খাও কেন? অভ্যাসটা বদলাও না কেন? নাতনির কথায় আলো দেবী ঠোঁটে একটা ম্লান হাসি এসেই মিলিয়ে গেল। এর জবাব তিনি কি করে দেবেন? মাত্র ১৬ বছর বয়সে যে অভ্যাসের সূচনা, তা যতই বদ হোক না কেন, বদলানো কি এতটাই সহজ? তিনি তো বদলাতে পারেননি, দিন দিন আরো বেশি প্রগাঢ় হয়েছে। বসুবাড়ির বড় বউ হয়ে আলো দেবী যখন সেই বাড়িতে প্রবেশ করলেন, তখন তিনি ১৬ বছরের কিশোরী। অত্যন্ত গরিব ঘরের মেয়ে আলো দেবী চক মিলানো শ্বশুরবাড়িতে প্রবেশ করে কেমন যেন থতমত খেয়ে গিয়েছিলেন। একটা মানুষকেও নিজের বলে মনে হয়নি। সবারই ঐশ্বর্যের দেমাকে কেমন যেন মাটিতে পা পড়ত না, বিশেষত তার শাশুড়ি মায়ের। বড় লোকের একমাত্র মেয়ে বলে এই বাড়িতে ছোট বউ হয়েও আলো দেবীর শাশুড়ি মা শোভা দেবীর কথাতেই সব কিছু চলত। তার বড় তিন যা শোভা দেবীর কথাতেই উঠতেন বসতেন। শোভা দেবীর কথাই ছিল বসুবাড়ির শেষ কথা। তার উপর কথা বলার সাহস কারোর ছিল না। গরিব ঘরের সুন্দরী মেয়ে আলো দেবীকে একেবারেই সহ্য করতে পারতেন না শোভা দেবী। আলো দেবীর পরে যদি কেউ সুন্দরী হন এই বাড়িতে, তাহলে সেটা শোভা দেবীই ছিলেন। আলো দেবীর কাছে তার রূপ খাটো ছিল বলে তিনি নিজের পুত্রবধূকেই রীতিমতো ঈর্ষা করতেন। ফলে আলো দেবীকে জ্বালাতন করবার বা কষ্ট দেবার একটা সুযোগও তিনি ছাড়তেন না। বিয়ের পর শ্বশুরবাড়ি আসার কয়েকদিনের মধ্যেই আলো দেবী বুঝে গিয়েছিলেন, এই বাড়ির বাইরেটা চকচক করলেও
ভেতরটা আসলে একটা ফুটো নৌকো, যে কোনো দিন ডুবে যেতে পারে। আর সেটা আরও বেশি প্রকট হতো রান্নাঘরে গেলে। সারা দিন অগণিত লোকেরা পাত পেরে খেয়ে গেলেও বাড়ির বউদের পাতে ঠিকমতো খাবার জুটত না। তলানিতেই তাদের দিন চলত। শুধু শোভাদেবীর ব্যাপারটা আলাদা, তার জন্য পুরুষদের সঙ্গে খাবার তুলে রাখা হতো। বাকি মেয়েরা সবাই খেত বাড়ির পুরুষ এবং অতিথি অভ্যাগতদের পরে। আর আলো দেবীর অবস্থা ছিল সবচেয়ে খারাপ। একটা 16 বছরের মেয়েকে সকাল থেকে কিছু খেতে দেওয়া হতো না। দুপুরেও সবার শেষে যখন আলো দেবী বিকেল 4টে নাগাদ খেতে বসতেন, তখন মাছ তরকারি তো আকাশ কুসুম, পরিমাণ মতো ভাতটুকুও জুটত না। সামান্য যদি কখনো বেশি ভাত বা কোনো তরকারি বাঁচত, তখন সেটাও শোভাদেবী তাকে না দিয়ে তুলে রাখতেন অবেলার কোনো অতিথি বা ভিখিরির জন্য। রাতেও একই অবস্থা। ফলে অধিকাংশ দিন আলো দেবী শুকনো লঙ্কা পুড়িয়ে তাই দিয়ে আধপেটা খেয়ে দিন কাটাচ্ছিলেন। অল্প বয়সী একটা মেয়ে বেশি দিন আধপেটা খেয়ে বাঁচতে পারে না। তাছাড়া আলো দেবীর বাপের বাড়ি গরিব হলেও খাবার কষ্ট সেখানেও ছিল না। মাছ তরকারির আতিশয্য না থাকলেও পেট ভরা নুন ভাত জুটে যেত, যেটা বড়লোক শ্বশুর বাড়িতে জুটত না। অথচ বাড়ির বউ হয়ে শাশুড়ির সামনে মুখ ফুটে বলতেও পারতেন না। আর তার স্বামীও কখনো চোখ তুলে ব্যাপারটা খেয়াল করেননি। তাই অনেক ভেবে একটা উপায় বার করেছিলেন তিনি। রাতে কোনো অতিথি অভ্যাগত থাকতো না বলে রাতের অনেকটাই ভাত তরকারি বাঁচত, যেটা শোভাদেবী বাড়ির বউকে না দিয়ে গরুদের দেওয়ার জন্য তুলে রাখার নির্দেশ দিতেন। যদিও আলো দেবীর খাওয়ার সময় খেয়াল করলেও পরেরটা আর দেখতেন না। আলো দেবী তুলে রাখতেন, তাই তিনি সেটা থেকে কিছুটা নিয়ে কখনো বা মুড়ি কোচড়ে নিয়ে ভোরবেলা প্রাতঃকৃত্য করার সময় মাঠে বা পুকুর ধারে গিয়ে সবার অলক্ষ্যে খেয়ে নিতেন। ফলে খিদের জ্বালা অনেকটাই কমে যেত তার। সময় এগিয়ে গেলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি আলো দেবীর জীবনে। 3 ছেলে আর 2 মেয়ের মা হয়েও শাশুড়ির সামনে তৃপ্তি করে খাওয়ার সুযোগ তার হতো না। শ্বশুরের মৃত্যুর পর তার স্বামী গ্রামের বাড়ি ছেড়ে কলকাতায় চলে আসার পরেও অবস্থার পরিবর্তন হয়নি। শোভাদেবীর দেওয়া টাকায় আলো দেবীর স্বামী ব্যবসা দাঁড় করানোয় তার দাপট কলকাতাতেও অবিচ্ছিন্ন ছিল। ফলে আলো দেবীর অবস্থা একই রকম ছিল। শুধু একটাই পরিবর্তন হয়েছিল, সেটা হলো কলকাতায় গ্রামের মতো মাঠে প্রাতঃকৃত্য সারতে হতো না, বাড়ির বাথরুমে কাজ সারতেন। আর সেখানেই ভোরবেলার খাওয়াটা শাশুড়ির অলক্ষ্যে সেরে নিতেন। আলো দেবীর বয়স যখন প্রায় 60 বছর, তখন 90 বছর বয়সে শোভাদেবীর মৃত্যু হয় এবং মৃত্যুর আগে পর্যন্ত তিনি সজ্ঞানে ছিলেন এবং আলো দেবীর খাওয়ার দিকে তীক্ষ্ণ নজর রাখতেন। ফলে 46 বছর বাথরুমের সময় খেতে খেতে সেই অভ্যাসটাই এমন পাকাপোক্ত হয়ে গিয়েছিল যে শাশুড়ির মৃত্যুর পর কেউ তার খাবারের দিকে নজর না রাখলেও তিনি সবার সামনে তৃপ্তি করে খেতে পারতেন না, বাথরুমেই খেতেন। ছেলের বউরা অবস্থার পরিবর্তন করতে চাইলে বা কথা শোনালেও তিনি বাথরুমে গিয়েই অভ্যাসবত খেয়ে ফেলেন এবং বয়সের কারণে ফেলে ছড়িয়ে লোক জানাজানি করে নিজের লজ্জা বাড়ান। চোখের জলে ভাসতে ভাসতে অনেক কষ্টে থেমে থেমে নাতনিকে কথাগুলো বলে তিনি বললেন, শোনা মা, সেদিন যদি একটু প্রতিবাদ করে শক্ত গলায় কথা বলতে পারতাম, তাহলে আজ হয়তো তোদের এতটা লজ্জায় ফেলতাম না। কিন্তু আমি অশিক্ষিত মূর্খ মেয়ে মানুষ বলে সাহস করে কিছু করতে পারিনি। কিন্তু তোকে বলছি, তোর তো কদিন আগে বিয়ে হয়েছে, তুই কিন্তু শ্বশুর বাড়ির অন্যায় অবিচার সহ্য করবি না।
অসভ্যতা করবি না বা রাগ করবি না, শান্ত গলায় ভদ্রভাবে নিজের জায়গাটা ওদের বুঝিয়ে দিবি, যাতে আমি আজ যে জায়গায় সেখানে তোকে যেতে না হয়। মেয়েদের কিন্তু নিজেদের হয়ে প্রতিবাদটা নিজেদেরই করতে হয়, না হলে একটা অচেনা পরিবেশে তোর হয়ে প্রতিবাদটা অন্য কেউ করে দেবে না। আমি জানি তুই শিক্ষিত মেয়ে, তুই নিজেকে সামলাতে পারবি, কিন্তু তাও ঠাম্মি হিসাবে এই কথাটা তোকে আমার অনেক আগেই বলা উচিত ছিল। আচ্ছা ঠাম্মি, তোমার কথাগুলো আমি সব সময় মনে রাখব। সৃজনী আলো দেবীর চোখের জল মুছিয়ে গলা জড়িয়ে গালে চকাশ করে একটা চুমু খেয়ে উঠে পড়ে। কাল শ্বশুরবাড়ি ফিরতে হবে, সব গুছিয়ে নিতে হবে। মায়েরও মাথা গরম আছে, তার সঙ্গেও একটু কথা বলতে হবে। সৃজনী নিজের ঘরে গিয়ে ব্যাগ গোছাতে গোছাতে ভাবে, শিক্ষিতা, চাকরিরতা, স্বাবলম্বী হয়েও কি সে নিজের প্রতিবাদটা আদৌ ঠিকঠাক করতে পারছে? তার অবস্থা কি ঠাম্মির অবস্থার থেকে খুব আলাদা? তার স্বামী সুতনু তাকে নিজে দেখে পছন্দ করে বিয়ে করেছে, ফলে ব্যানার্জি পরিবারের কেউই, বিশেষত তার শাশুড়ি মা শুভ্রা দেবী, একেবারেই মেনে নিতে পারেননি। ওই বাড়ির রান্নাঘরে ঢোকার অধিকার তার নেই। নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারের কেউই তার মতো অব্রাহ্মণ বাড়ির মেয়ের হাতে খেয়ে জাতকুল খোয়াবেন না। সৃজনীর স্বামী আজকালকার দিনের ছেলে, সে এসব মানে না, কিন্তু বাড়ির ভেতরে গেড়ে বসে থাকা প্রাচীন জাতিভেদ প্রথার বাড়াবাড়ি রোখার ক্ষমতা তারও নেই, কারণ মায়ের সামনে কিছু বলার সাহস সে এখনো জোগাড় করে উঠতে পারেনি। 2-4 বার বলার চেষ্টা করেও মায়ের কান্নার সামনে হার মেনেছে। তাই সে হারালে নিজের ঘরে স্ত্রীর জন্য খাবার নিয়ে আসে। তাছাড়া সৃজনী নিজে চাকরি করে, ফলে বাইরে খাবার সে কিনে খেতে পারে, কিন্তু বাড়ি ফিরলে এখনও তাকে শুভ্রা দেবীর দেওয়া খাবারই সন্তুষ্ট থাকতে হয়, যেটা তার একেবারেই পছন্দ হয় না। সে ঘোরতর আমিষাশী হলেও তার শ্বশুর বাড়িতে মাছ মাংস ঢোকে না। সুতনুও বাইরে খায়, বাড়িতে খাওয়ার সাহস সেও করে না। ফলে শ্বশুর বাড়িতে বসে পছন্দ মতো খাবার খাওয়ার অধিকারটুকুও সৃজনীর নেই। সৃজনীও খাওয়া নিয়ে শ্বশুর বাড়িতে যথেষ্টই অসুখী, কিন্তু ঠাম্মি আলো দেবীর মতোই সে সেটা চুপচাপ হজম করে, আর বাথরুমে বসে লুকিয়ে মায়ের কাছে শাশুড়ির গুষ্টি উদ্ধার করে। কিন্তু কখনো প্রতিবাদ করে বলে না সে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি এসেছে বলে পুরনো অভ্যেস মতো তৃপ্তি করে খাওয়ার অধিকারটা হারিয়ে ফেলেনি। প্রতিবাদের অভাব ঠাম্মি আর তাকে কোথাও গিয়ে যেন এক করে দিয়েছে। দুজনেই নিজের দুর্বলতা লুকাতে সবচেয়ে গোপন জায়গা বাথরুমকে আশ্রয় করেছে। পরের দিন সৃজনী শ্বশুরবাড়ি ফিরে আসে, আর তারপর পরের রবিবার সকালে নিজে বাজারে গিয়ে ভালো করে দেখে শুনে পাকা রুই মাছ আর কিছু চিংড়ি নিয়ে বাড়ি ফেরে। আজ সে মায়ের মতো করে রুই মাছের কালিয়া আর লাউ চিংড়ি করে তৃপ্তি মতো খাবে। সৃজনী যখন মাছ নিয়ে রান্নাঘরে ঢুকলো, তখনও তার শাশুড়ি মা ঠাকুরঘর থেকে নামেননি, ফলে কিচেনে কেউ নেই। সৃজনী রান্না ভালোই জানে, রান্না করতে তার ভালো লাগে, তাই পটু হাতে মাছ ধুয়ে ভাজতে শুরু করে। মাছ ভাজার গন্ধে সারা বাড়ি ভরে যায়। সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢোকেন শুভ্রা দেবী। এ কি, তুমি রান্নাঘরে কি করছো? এত আঁশটে মাছ ভাজার গন্ধ কোথা থেকে আসছে? বলতে বলতেই তার চোখ পড়ে কড়াইয়ের ওপর। ছিটকে সরে গিয়ে নাকে কাপড় দিয়ে চিৎকার করে ওঠেন, তোমার এত বড় সাহস, তুমি আমার রান্নাঘরে মাছ ঢুকিয়েছ? কোন ছোট লোকের মেয়ে তুমি, যে এটুকুও জানো না কারোর খাওয়া নষ্ট করতে নেই? এখানে আমাদের রান্না হয় আর তুমি সেখানে মাছ ঢোকালে? এই জন্যে বলেছিলাম অজাতের মেয়ে আনিস না, সব শেষ করে দেবে। বাবু শুনলে তো? ছি ছি, এত বছরের যা ধরে রেখেছিলাম কয়েক মাসে সব শেষ করে দিল। আমাদের সব শেষ।
থামুন মা, এই রান্নাঘরটা যেমন আপনার ঠিক তেমনই আমারও। পার্থক্য শুধু একটাই যে আপনি আমার আগে এ বাড়িতে ঢুকেছেন, কিন্তু তার মানে এই নয় রান্নাঘরটা শুধু আপনার একলার। আপনার যেমন এখানে নিজের পছন্দ মতো জিনিস রাঁধার অধিকার আছে, ঠিক তেমনটা আমারও আছে। আপনার পছন্দ না হলে আপনি খাবেন না, কিন্তু আমাকে আপনি বাধা দিতে পারেন না। তাই এবার থেকে এখানে যেমন আপনার নিরামিষ রান্না হবে, ঠিক তেমনটাই আমার মাছ মাংসও রান্না হবে। শুভ্রা দেবীকে প্রায় হতভম্ব করে দিয়ে তার কথা শেষ হবার আগেই বলে ওঠে সৃজনী, এ কি, এ বাড়িতে মাছ রাঁধছে কে? সৃজনীর কথা শেষ হতেই সেখানে এসে উপস্থিত হন তার শ্বশুর। কে আবার? তোমার ছেলের গুণধরী বউ, জাত ধর্ম সব শেষ করে দিল গো। আরও নাচো ছেলের কথা। শিক্ষিত সুন্দরী এর চেয়ে ভালো বৌমা নাকি আর কেউ হতেই পারে না। এবার নিজেই দেখো তার কীর্তি। নাকে কেঁদে ওঠেন শুভ্রা দেবী। কি মাছ আনলে বৌমা? স্ত্রীর কথায় পাত্তা না দিয়ে অলোকেশবাবু সৃজনীকে প্রশ্ন করলেন। রুই আর চিংড়ি বাবা, ভাবছিলাম একটু রুই কালিয়া আর লাউ চিংড়ি করব। সৃজনী মৃদু হেসে উত্তর দেয়, উফ, ফাটাফাটি। আমি তো ভাবতেই পারছি না কত দিন পরে খাবো এগুলো। ভালো করে জমিয়ে রান্না করো তো বৌমা, দেখি তোমার হাতের জাদু। অলোকেশবাবুর কথা শেষ হতেই চিৎকার করে ওঠেন শুভ্রা দেবী। কি বলছো তুমি? মাছ খাবে তুমি? হ্যাঁ শুভ্রা, খাই। আমি মাছ খেতে ভালোবাসি। বাড়িতে হয় না বলে বাইরে খেতাম। আগে অফিসের দিনে রোজ অফিসে মাছ ভাত খেতাম। নিরামিষ খেতে হবে বলে বাড়ি থেকে কখনো টিফিন নিয়ে যায়নি। রিটায়ারমেন্টের পর এখন আর খাওয়া হয় না। অলোকেশবাবু স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, এসব কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার বাড়িতে এসে তোমার মায়ের শেখানো নিয়মেই তো আমি নিরামিষাশী হয়েছি, আর সেই নিয়মটাই বজায় রেখেছি। আর আজ তুমি উল্টো বলছো। শুভ্রা দেবী যেন আর্তনাদ করে উঠলেন। শুভ্রা, মায়ের অত্যাচারে নিজের অভ্যাসটা বদলাতে হওয়ার শাস্তিটা কি তুমি এই মেয়েটার উপর নেবে? দোষ আমার মায়ের, ওর তো নয়। মা তো অনেক দিন চলে গেছেন। তারপর তুমি চাইলে বদলাতে পারতে, কিন্তু মায়ের যোগ্য উত্তরসূরি হবার জন্য তুমি কিচ্ছু বদলাওনি। তোমার মনে আছে কিনা জানি না, আমি বার কয়েক বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি এত অশান্তি করেছিলে যে অশান্তির ভয়ে থেমে গেছি। তোমাকে অনুরোধ করছি, এবার তুমি থামো। অলোকেশবাবু স্ত্রীর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, যার জন্য চুরি করি সেই বলে চোর? বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, নাচো, আরো ওই কুজাতের মেয়েকে নিয়ে নাচো। মুখ লাল করে সেখান থেকে নিজের ঘরে চলে যান শুভ্রা দেবী। সৃজনী আজ ভারী খুশি, শুধু যে তার স্বামী এবং শ্বশুর মশাই তৃপ্তি করে তার রান্না খেয়েছেন তার জন্য নয়, সে ঠাম্মির বলা কথাগুলো পালন করতে পেরেছে তার জন্যই। সে বুঝেছে নিজের জন্য প্রতিবাদের শুরুটা নিজেকেই করতে হয়, তারপর বাকিরা পাশে এসে দাঁড়ায়, কিন্তু শুরু কেউ করে দেয় না। রচনা অনন্যা মিত্র বসু দোলা। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে যারা ফেসবুক থেকে শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে
এতক্ষণ সাথে থাকার জন্য।